নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। সো আজকে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি আমার সাথে নার্স সৌমিলি দত্ত আছে। আমি টোটাল প্রসিডিওরটা আপনাদেরকে জানাবো যে কী করে নার্সিং আপনারা করতে পারেন। আমি সৌমিলি দত্তর কাছ থেকে পুরো প্রসিডিওরটা জানার চেষ্টা করব এবং যারা নিট অ্যাসপিরেন্ট আছে 2025-এ তাদের জন্য এমবিবিএস যদি তারা ক্র্যাক না করতে পারে তাহলে তাদের জন্য কি নার্সিং একটা বেটার অপশন হতে পারে কি না হতে পারে সেটার ব্যাপারে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ব্যাপারটা তুলে ধরবো, ঠিক আছে? সো চলুন ভিডিওটাকে শুরু করি। আমি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো ভিডিওটা যদি ভালো লাগে লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ কি নিট রিলেটেড যাবতীয় যা যা লেটেস্ট আপডেট এবং তথ্য আছে সর্বপ্রথম কিন্তু আমরা এই চ্যানেলেই আমরা আপডেট করে দিই। তো চলুন ভিডিওটাকে আমরা শুরু করি। হাই, আমি সৌমিলি। আমি আমার বিএসসি নার্সিং ডিগ্রি কমপ্লিট করে এখন রিসেন্টলি জব করছি নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, শিবপুর, হাওড়াতে। এবার তুমি বলো যে তোমার জার্নিটা কি করে স্টার্ট হলো অ্যাজ আ নার্স? এটা তো বললে মানে অনেক কিছুই বলা হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি এখন ইমোশনালি স্টার্ট করি। তো ঠিক আছে, বাট আমি একটু শর্টেই বলছি কি করে স্টার্ট করেছিলাম আমি আমার নার্সিং জার্নি। তো ক্লাস 10-এ আমার রেজাল্ট খুবই ভালো ছিল, টু বি অনেস্ট। ভালোই করে পড়াশোনা করেছি, কিন্তু তারপরে 11-12-এ ট্র্যাক থেকে ডেভিয়েট হয়ে গেছি, আর তারপর আমার 12-এর রেজাল্ট খুব খারাপ হয়েছিল। তো আমার কোনো এক্সপেকটেশন ছিল না কি আমি কোনো ভালো কলেজে পাবো, মেইনলি ওয়েস্ট বেঙ্গলে। তো তারপর আমার ছোট থেকে ইচ্ছে ছিল, যখনই কেউ জিজ্ঞেস করতো কী হবে সৌমিলি বড় হয়, তো আমি একটাই কথা বলতাম ডক্টর হবো। কিন্তু ওটার জন্য কত স্ট্রাগল করতে হয়, কীভাবে কী পড়তে হয়, জিরো আইডিয়া, আমার কোনো আইডিয়াই ছিল না, ঠিক আছে? তো তারপরে আমি ওসব হওয়ার পরে নিট দিলাম। নিট দেওয়ার পরে হলো না, ফার্স্ট অ্যাটেম্পটে হয়নি, আর সেকেন্ড অ্যাটেম্পট আমি যে দেবো তার জন্য আমার পেশেন্স লেভেল খুবই কম, ঠিক আছে? তো আমি মানে একদমই আমার পেশেন্স নেই। বাড়ির লোকও বললো কি তুই কি করবি, দেখ তুই কি ড্রপ দিবি নাকি তুই অন্য লাইনে যাবি। এবার অন্য লাইন বলতে আমার এরকম ছিল কি আমি ইঞ্জিনিয়ারিং করব না, তো আমার ছিল কি আমি মেডিকেল লাইনেই যাব, ফার্মেসি করবো নাহলে নার্সিং করবো। এবার ওই দুটো লাইন নিয়েও আমার কোনো আইডিয়া ছিল। নার্সিং মানে আমি শুধু এটাই জানতাম যারা ডক্টরের সাথে থাকে নার্সরা, এটা জানতাম। আর ফার্মেসি মানে হচ্ছে ওষুধ। এই মানে কি পড়তে হয় ভিতরে, কি করতে হয়, কোনো আইডিয়া ছিল না, ঠিক আছে? তো তারপরে ওসব হওয়ার পরে নার্সিংয়ের তো কোনো এক্সামই দিইনি, WBJই দিয়েছিলাম, ওতে গভর্নমেন্ট আমার হয়ে গেছিলো, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং আমার কোনো ইন্টারেস্ট ছিল না, তো তাই জন্য আমি নার্সিংয়ে চলে এলাম। তো এখানে আমি একটা পয়েন্ট বলে রাখি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারেস্ট ছিল না, বাট ওর নিজের দিদি কিন্তু ইঞ্জিনিয়ার এবং সি ইজ আর্নিং ইন ল্যাক্স, ঠিক আছে? সো মানে এটা নিজে মানে কি বলবো, ঘরে একটা ইঞ্জিনিয়ার থাকার সত্ত্বেও ও নিজেকে কিন্তু মোটিভেট করে গেছিলো যে আমাকে মেডিকেল লাইনেই থাকতে হবে, ঠিক আছে? সো সরি টু ডিস্টার্ব, কন্টিনিউ প্লিজ। হ্যাঁ, তো হ্যাঁ এটা সত্যি কথা, মানে ইঞ্জিনিয়ার দিদি থাকতেও আমি কোনোদিনও আমার ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারেস্ট ছিল না। তো আমি সব কিছু ছেড়ে নার্সিং লাইনে চলে গেলাম। আর নার্সিং আমি কিভাবে গেলাম, আমাদের যেমন কোনো কলেজ থেকে যেমন আসে না মেসেজ বা কল আসে কি আপনি আপনার মেয়েকে যদি অ্যাডমিশন করাতে চান, ওরকমই এজেন্টের থ্রু কল এসেছিলো আদিত্য কলেজ অফ নার্সিং থেকে। সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, এখানেও নয়, ওয়েস্ট বেঙ্গলে তো কোনো মানে আমি ভাবিনি কি ওয়েস্ট বেঙ্গলে কোনো কলেজে মানে ভালো কলেজে পাবো না। এই জেনপা এক্সাম দিয়েছিলাম, আর তখন তো নিট দিয়ে হতেও না এসব, তো কোনো এক্সামই দিইনি। তারপরে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছি অন্ধ্রপ্রদেশে। তো তারপর ওখানে নেওয়ার পরে মানে আমি জানতে পারলাম কি আমার মানে স্কুল ফ্রেন্ডসও দুজন যাচ্ছে, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা তিনজনে একসাথে গেছি ওখানে, তারপর গিয়ে ওখানে সেটেল হয়ে গেছিলাম। তারপর ওখানে এবার যাওয়ার পরে কি হলো, ওখানে যে ইমেজটা আমি একটা বানিয়ে গেছিলাম কি কলেজ এরকম হবে, ক্যাম্পাসের মধ্যে থাকবে এইসব, মানে পড়ার সাথে সাথে খেলাধুলা এইসব থাকবে, বাট ওখানে 1%ও এসব ছিল না। সো এইখানে আমি একটু সৌমিলিকে আটকাতে চাইছি। সো এইখানে আমি এটাই মেনশন করতে চাইছি যে দেখুন, আপনাদের এক্সামিনেশন হওয়ার পরে কিন্তু মাল্টিপল এজেন্টস বলুন বা কাউন্সিলর বলুন, তাদের কাছ থেকে কিন্তু মাল্টিপল কল আসবে, বাট আপনাদেরকে কিন্তু একটা পারফেক্ট কাউন্সিলর কিন্তু আপনাদেরকে চুজ করে নিতে হবে, এবং যে কোনো কাউন্সিলরকে চুজ করার আগে তার ব্যাপারে আপনাকে সম্পূর্ণ নলেজ ভেরিফাই করা উচিত। সে প্রত্যেকটা, ঠিক আছে? দেখুন আমরা অ্যাকচুয়ালি যখন আমরা নিট দিই তখন আমাদের হার্ডলি এজ থাকে 18-19 ইয়ার্স, তো আমাদের অতটা জ্ঞান থাকে না যে একটা পারফেক্ট কাউন্সিলর কে হয়, বা আমরা ইজিলি সবাইকে ট্রাস্ট করে ফেলি,
ঠিক আছে। সো ওটা একদম করবেন না, কারণ কি আপনি যদি চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করে নেন তাহলে আলটিমেটলি কিন্তু ওটা আপনাদের ডিস্ট্রাকশনের দিকেই যায়। সো মেক শিওর আপনার যদি কোনো প্রবলেম হয় তো আমরা ফ্রি কনসালটেন্সি গাইডেন্স প্রোভাইড করছি, তো আপনারা কিন্তু ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, কন্টিনিউ সৌমিলি। হ্যাঁ, তো ওখানে যখন গেলাম তো কলেজটা তো পুরো একটা আলাদা জায়গায় ছিল। অ্যাকচুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস যেটা সেটা সুরামপালেমে ছিল, আর আমাদের যে নার্সিং ক্যাম্পাস সেটা হচ্ছে কাকিনাড়াতে ছিল। তো আমার কোনো আইডিয়াই ছিল না, মানে দুটো আলাদা আলাদা জায়গা, দুটো আলাদা আলাদা জায়গায়। আর ক্যাম্পাসটা যেটা ক্যাম্পাস হচ্ছে সুরামপালেম, ওটা কাকিনাড়া। মানে মেইনলি তোমাকে বলা হয়েছিল যে একই ক্যাম্পাসের মধ্যে সবকিছু থাকবে, বাট তুমি গিয়ে ওটা টোটালি উল্টো দেখলে তখন। উল্টো মানে একদমই উল্টো, ওটা মানে বিয়ন্ড মাই এক্সপেকটেশন, ওটা পুরোটাই ডিফারেন্ট একটা মানে চলে গেছিল আর কি। তো তারপর ওসব হওয়ার পরে যখন আমাদেরকে ফার্স্টে নিয়ে গেল হোস্টেলে সব ফ্রেশ হয়ে খেয়ে দে, তারপর নিয়ে গেল আমাদেরকে অ্যাডমিশন করাতে। এবার অ্যাডমিশন করাতে ফার্স্টে ভাবলাম কি যে কলেজে নিয়ে গেছে সেটা হচ্ছে শুধু অ্যাডমিশনের জন্যই নিয়ে গেছে, কিন্তু ওটাই কলেজ সেটা বুঝতে পারিনি। মানে ওটা বেসিক্যালি তুমি ভেবেছিলে একটা অ্যাডমিশন সেল। হ্যাঁ, যে ওখানে অ্যাডমিশন হবে, দিয়ে তারপর আমাদের কলেজ ক্যাম্পাসটা আলাদা যাব, কেন কি ক্যাম্পাস ভেবেই এসেছিলাম, আর আমাদেরকে ওটাই বলা হয়েছিল কি ক্যাম্পাসে, বাট ওটাই যে কলেজ আলটিমেটলি সেটার তো কোনো আইডিয়া ছিল না। তো তারপরে ওখানে অ্যাডমিশন হলো। মানে ওভারঅল যদি বলি তাহলে অনেক আপস এন্ড ডাউনস, অনেক কিছু। মানে আমি তো ভেবেইছিলাম ওখানে যাওয়ার পরেও আমি এটাই ভেবেছিলাম কি আমি ওখানে অ্যাডমিশন নেবো না, ঠিক আছে, আমি ওখান থেকে বেরিয়ে যাবো। ইনফ্যাক্ট আমার মা বাবা দিদি ওরাও আমাকে একটা অপশন দিয়েছিল কি তোর কাছে এখনো টাইম আছে, তুই ওটা ছেড়ে দে, ঠিক আছে, ছেড়ে দিয়ে তোর কাছে তুই ওয়েস্ট বেঙ্গলে চলে চল। আর আমার এজেন্ট আরেকটা অপশন দিয়েছিল, সেটা হচ্ছে বিএসসি ফরেন্সিক, সেটা আমাদের মেন ক্যাম্পাসে ছিল, ঠিক আছে। এবার বিএসসি ফরেন্সিক নিয়েও আমার কোনো আইডিয়া ছিল না কি ফরেন্সিক কি, মানে হাড়ওয়াড় দিয়ে কি সব পড়াশোনা করতে হবে, কি করতে হবে, মানে আইডিয়া সেরকম কিছু ছিল না, মানে তুমি প্রপার ক্যারিয়ার কাউন্সেলিং গাইডেন্স পাইনি। ওকে, তো তারপর ওখান থেকে ও সব মাথা থেকে সরিয়ে দেখলাম অ্যাডমিশন যখন হয়েই গেছে, একটা মানে প্রপার একটা অ্যামাউন্ট ওখানে চলেই গেছে। তো আমি আচ্ছা, তখন তুমি ফিসটা দিয়ে দিয়েছি, আর ওটা রিফান্ড, মানে ওটা প্রি বুকিং করে নিয়েছিল আগে অ্যাডমিশনের আগে। সো মেক শিওর গাইস কি আপনারা কখনো প্রি বুকিং করবেন না, এবং যদি প্রি বুকিং করেন তাহলে যারা একদম অথেন্টিক এজেন্সিস বা যারা প্রপার কাউন্সেলিং করায় লাইক ডক্টর মালিক নিট ইউজি, তাদের কাছ থেকে আপনারা প্রি বুকিং করান, এবং প্রি বুকিং যে চার্জেসগুলো দেবেন সেটা দেখবেন যে কতটা অ্যামাউন্ট আপনাকে পে করতে হচ্ছে। লাইক কোনো এজেন্ট থাকে তারা 1-2 লাখ চার্জ করে নেয় প্রি বুকিং, বাট কোনো এজেন্ট থাকে যারা কিছু কম অ্যামাউন্টও আপনাকে আবার চার্জ করে, প্লাস রিফান্ডেবল থাকে, ঠিক আছে। এবং যদি আপনি ডক্টর মালিকের থেকে কাউন্সেলিং করান 2000-এ আমরা প্রি বুকিং করিয়ে দিই, এবং আফটার চার্জেসগুলো আমরা আফটার অ্যাডমিশন নিই, ঠিক আছে। সো মেক শিওর আপনারা কিন্তু একদম আমাদেরকে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। কন্টিনিউ সৌমিলি। হ্যাঁ, তো ওখানে সব প্রি বুকিং হয়ে গেছিল। তো আমার মাথায় ডিসিশন এটাই ছিল কি 4টে বছর যাও করে কাটিয়ে নি, কেন কি একটা ডিসিশন তো আমি ভুল নিয়েই নিয়েছি। তো তারপর আমি ভাবলাম কি যা হবে হবে, আমি আমার একাডেমিক্স অন্তত ভালো করি। ওকে, দ্যাট মিন্স তুমি তারপরে ওখানে ঢুকে গেছিলে, অ্যাডমিশন নিয়ে নিয়েছিলে। ওখানে ঢুকে আচ্ছা, এবার আমি তোমার কাছ থেকে জানতে চাইবো ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ারের এক্সপেরিয়েন্স কেমন ওভারঅল অ্যাজ এ বিএসসি নার্সিং স্টুডেন্ট? অনেক কিছুই বলা যায়। মানে সত্যি কথা বলতে নার্সিং মানে এডুকেশনটা খুবই ভালো, ঠিক আছে, টু বি অনেস্ট। ওখানে তুমি মানে মোর অর লেস তুমি যেমন এমবিবিএস এ পড়া হয় অ্যাটলিস্ট তোমার কিছু না কিছু আইডিয়া থাকবে। আমি যে অবস গাইনিক পড়েছি ওটাও যেমন ডিসি দত্তা থেকে, সেটা আমাদের এমবিবিএস এ স্টুডেন্টসরা পড়ে, ঠিক আছে। তো মানে ওভারঅল বলতে যাই যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ওভারঅল যদি বলি তাহলে এমবিবিএস এর স্টুডেন্টরা যে সাবজেক্টগুলো পড়ছে সেগুলো বিএসসি নার্সিং স্টুডেন্টদেরকে পড়তে হচ্ছে, মানে তোমার বেসিক আইডিয়াটুকু থাকবে, বেসিক আইডিয়াটা পেয়ে যাচ্ছে। অলরাইট, অ্যানাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, হ্যান যা আছে সবকিছুই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। ওকে, নাও সৌমিলি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে এক্সামিনেশন প্যাটার্নটা কেমন হয় নার্সিং এর? প্যাটার্ন অ্যাকচুয়ালি আমাদের এক্সামিনেশন প্যাটার্ন কি, যেমন আমাদের থিওরি হয় ওরকম প্র্যাকটিক্যালও হয়, ঠিক আছে। থিওরি কত নম্বরের থাকে? থিওরি 70 মার্কস, 70 মার্কস, এন্ড প্র্যাকটিক্যাল? আর প্র্যাকটিক্যাল 30 মার্কস। ওকে, আচ্ছা। তো প্র্যাকটিক্যালটা আমাদের হয় তোমার হসপিটালে গিয়ে ডিউটি, মানে ডিউটি কি ওখানে হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওরা দেখে, মানে একটা পেশেন্ট সাইডে তোমাকে দাঁড় করিয়ে দেবে, দাঁড় করিয়ে ওই পেশেন্টের ডিজিজ রিলেটেড তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, ওই রিলেটেড তোমার কাছে হেলথ এডুকেশন বা যাও চাইবে। আচ্ছা, আমি এখানে আরেকটু এটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য জিজ্ঞেস করতে চাই যে ফার্স্ট ইয়ারে কেমন কি মানে ক্লিনিক্যাল এক্সপোজার তোমরা পাও, বা কেমন কি কোয়েশ্চেন তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করে, যাতে আমাদের যে কোটা নিটের অ্যাসপিরেন্টস আছে যাতে শুনে ওরা মোটিভেট ফিল করে? ফার্স্ট ইয়ারে আমার যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স তোমার মাথায় এখন যে কোনো বেসিক কোশ্চেন যেগুলো আছে তুমি বলতে পারো, লাইক না অ্যাকচুয়ালি তুমি বললে ফার্স্ট ইয়ারে আমার তো কোভিড ছিল তখন, মানে কোভিড সেশন চলছিল তখন আমাদের।
তো তাই জন্য ওই ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যালটা হয়নি। ওকে, নো প্রবলেম। সেকেন্ড ইয়ারে যখন হয়েছিল তো তখন খুবই একটা মানে আমাদের ভেতরে ভয় ছিল কি ফার্স্ট টাইম ওটা। আর তার আগে আমরা শুধু ডিউটি করেছি, কিন্তু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কেমন হবে বা প্র্যাকটিক্যালি আমরা ওখানে ক্লিনিক্যাল ডিউটিতে গিয়ে কি করব সেটা কোনো আইডিয়া, শুধু আমরা সিনিয়রদেরকেই শুনেছিলাম কি। আচ্ছা, সিনিয়ররা কেমন? সিনিয়ররা ভালো, হেল্প করতো, কিন্তু প্রথম একটা হয় নাকি যখন আমরা কোনো নতুন জায়গাতে যাচ্ছি তো সিনিয়রিটির ভয় থাকে আমাদের। যেটা বলছিলে ক্লিনিক্যাল এক্সপোজার এন্ড অল, ওটা একটু বলো একটু, কেমন কি প্র্যাকটিক্যাল ভাইভাতে কেমন কি কোশ্চেন থাকে? ভাইভাতে তো তোমাকে প্র্যাকটিক্যাল রিলেটেড মানে যাও তোমার থাকবে নার্সিং ফাউন্ডেশনে আমরা যেগুলো পড়ছি, সাপোজ ফিভারের টাইপস, ঠিক আছে, তো ওরকমই কোয়েশ্চেন তোমাকে প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করবে। এবার সাপোজ তোমার প্র্যাকটিক্যালে কোনো একটা ডিজিজ কন্ডিশন আছে, একটা পেশেন্ট এসছে, সাপোজ তোমার ফিভার নিয়ে এসছে, ঠিক আছে, তো ওই ফিভার রিলেটেড যাও কোয়েশ্চেন থাকবে কি তুমি ফিভার চেক করার জন্য কি করবে, ঠিক আছে, তো ওরকম মানে বেসিক কোয়েশ্চেন। তারপরে তুমি কি মেডিকেশন দেবে, কি ম্যানেজমেন্ট করবে, ওই ওরকম কোয়েশ্চেন তোমাকে মানে প্র্যাকটিক্যাল বেস, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা হলো প্র্যাকটিক্যাল বেস, মানে তোমার সিলেবাস থেকে কিছু দূরে কিছু জিজ্ঞেস করবে না। কিন্তু আরেকটা জিনিস সেখানে ডিসঅ্যাডভান্টেজ ছিল, সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবার আমাদেরকে পেশেন্টের সাথে তেলেগু ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে হতো, নালে তো ওরা কিছু বাইরে গেছিল। আই থিংক এটা তুমি বাইরে গেছিলে বলে তখন তোমার প্রবলেম হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যারা নার্সিং করবে তাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সো আচ্ছা, তুমি এটা আমাকে বলো কি বাইরে প্রেফার করবে নার্সিং করা নাকি ওয়েস্ট বেঙ্গলে? একদমই নয়, আমি ওয়েস্ট বেঙ্গলে। তো আপনারা একদম শুনে নিচ্ছেন, নার্স সৌমিলি দত্ত নিজে থেকেই বলছে যে আপনারা জেনে বুঝে কখনো যাবেন না বাইরে, ঠিক আছে। যদি নার্সিং করার থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য বেস্ট অপশন, আই থিঙ্ক। সো ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু আপনারা নার্সিংটা কমপ্লিট করুন। আচ্ছা, কেন আমি সেটা পরে বলবো, কেন ওয়েস্ট বেঙ্গলে কেন করা। একটা কথা বলো সৌমিলি, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, নিটের জন্য 25 লক্ষ বাচ্চারা পড়াশোনা করছে। যদি আমরা সিটের কথা বলি, আমাদের হয়তো 1 লাখটা সিট আছে, অনলি 1 লাখ সিট, ঠিক আছে, যেখানে বাচ্চারা হয়তো কিছুজন পাচ্ছে সরকারি, কিছুজন পাচ্ছে বেসরকারি। এটা ছাড়া আমি যদি বলি এমবিবিএস যারা পাচ্ছে না, তো তাদের জন্য কি বেটার অপশন হতে পারে? তুমি কি নার্সিংটাকে প্রায়োরিটি দেবে নাকি বিএমএস টাকে প্রায়োরিটি দেবে, বিএইচএমএস? তোমার পয়েন্ট অফ ভিউ কি আমি জানতে চাই। আমি নার্সিং কে 100% প্রায়োরিটি দেবো, কেন কি কি হয় নাকি তোমরা ফার্স্টে যখন স্টার্টিং এ পড়ো তো তোমাদের কোনো এক্সপেকটেশনস থাকেই নাকি তুমি আলটিমেটলি কোথায় যাবে, কিন্তু যতক্ষণ না তুমি ফিল্ডে ঢুকছো, তুমি ওটাকে এক্সপ্লোর করছো, ততক্ষণ তুমি একটা ভালো জায়গা তুমি গেইন করতে পারবে না, ঠিক আছে। তো তুমি ওখানে ঢুকে তুমি দেখবে কি তুমি অনেক দূরে রিচ করে গেছো, ঠিক আছে। এখন আই থিংক ইন ইন্ডিয়া আফটার এমবিবিএস বিএসসি নার্সিং ইজ দ্য মোস্ট পপুলার কোর্স, ঠিক আছে, যেটা অবভিয়াসলি এখন মানে তোমার কম্পিটিশন লেভেল অনেক বেড়ে গেছে, তুমি গভর্নমেন্টে ঢোকার জন্য তোমাকে প্রচুর কম্পিটিটিভ এক্সামস। তো আমি এটাই বলতে চাইবো যে যারা নিট অ্যাসপিরেন্ট আছে তারা একদম ডিমোটিভেটেড ফিল করবে না কখনোই, এনি পয়েন্ট অফ দ্য স্টেজ অফ প্রিপারেশন। যদি এমবিবিএস না হয় তো ওয়েল অ্যান্ড গুড, এমবিবিএস ইজ নট ফর এভরিওয়ান, ঠিক আছে, কারণ কি সিট লিমিটেড আছে। যদি সরকার যদি সিট বাড়িয়ে দেয় তাহলে সব বাচ্চাই সিলেকশন পেয়ে যাবে, তাহলে আর একটা ভালো ডাক্তার এবং একটা খারাপ ডাক্তারের মধ্যে কোনো ডিফারেন্স থাকলো না। সো মেক শিওর ইটস আ সিলেকশন প্রসেস, ঠিক আছে। সো কোনো প্রবলেম নেই, যদি পাও এমবিবিএস ওয়েল অ্যান্ড গুড, এবং যদি না পাও দের আর মাল্টিপল অপশনস, ঠিক আছে। চুজ ইয়োর কেরিয়ার অপশনস অ্যাকর্ডিং টু ইয়োর প্রেফারেন্স, ঠিক আছে। এবং যেমন কি আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি সৌমিলি দত্ত, তোমাদের কাছে লাইভ এক্সাম্পল, ঠিক আছে। ও হয়তো ইন ফিউচার আমার চ্যানেলে অনেক ব্লগ ও কন্টেন্ট দেবে, আই থিঙ্ক, ইফ শি ইজ ফ্রি, and it will be very grateful for us to share her moment of life, okay, যাতে তোমরা মোটিভেটেড ফিল করো, ঠিক আছে। এটাই আমার চ্যানেলের মেন অবজেক্টিভ, যে তোমরা সবাই যাতে মোটিভেটেড ফিল করো, ওকে। আচ্ছা, এবার আসি যে কত ইয়ার্সের কোর্স? 4 ইয়ার্স আর 6 মান্থসের ইন্টার্নশিপ। 6 মান্থসের ইন্টার্নশিপ, ওকে। আচ্ছা, ইন্টার্নশিপের পরে প্রসিডিউরটা বলো একটা হসপিটালে ঢোকার। কিছুই নয়, তুমি ইন্টারভিউ দিয়েও ঢুকতে পারো, ইন্টারভিউটাই মেন। মানে তুমি অ্যাকচুয়ালি, আমি যেমন বাইরে থেকে পড়েছি, ঠিক আছে, তো এখানে আসার জন্য আমাকে কোনো এক্সাম তো আমি দিতে পারবো না, কোনো গভর্নমেন্টের জন্য আমি বসতে পারবো না আনটিল অ্যান্ড আনলেস আমার রেজিস্ট্রেশন হচ্ছে WBNC-তে, তো ততক্ষণ আমি এখানে গভর্নমেন্টে বসতে পারবো না। তো একটাই অপশন আছে কি আমি ইন্টারভিউ দিয়ে কোনো প্রাইভেট সেক্টরে ঢুকবো, তো এটাই একটা অপশন। আচ্ছা, স্যালারি বলতে গেলে আমাদের বিএসসি নার্সিং এ অ্যাকচুয়ালি স্যালারিটা অনেকভাবেই ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমি মানে শুরু করবো প্রাইভেট সেক্টর থেকে। প্রাইভেট সেক্টরে তোমার স্টার্টিং যদি তুমি কোনো উইথাউট এক্সপিরিয়েন্স, জিরো এক্সপিরিয়েন্স থেকে যদি তুমি ঢুকছো, ঠিক আছে, তো ওখানে তোমার 15 থেকে 20 থেকে 25 এরকম ডিপেন্ড করবে বেসড আপন ইউর এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তারপরে অনেক হসপিটালে এরকম হয় কি তুমি যদি এক্সট্রা ডিউটি করছো, এক্সট্রা ডিউটিতে তোমার
এক্সট্রা ডিউটিতে এক্সট্রা স্যালারি তুমি পাবে, ঠিক আছে। তো এরকম ডিপেন্ড করছে কি তোমার মানে কোথায় তুমি করছো। এবার তুমি যদি সারা লাইফ তুমি ভেবেছো প্রাইভেটে করবে, তো ওরকম করে তো লাইফ চলে না। তো ওখান থেকে বেরিয়ে তুমি যদি গভর্নমেন্টে আসো, তো গভর্নমেন্টে এন্ট্রি ফি তোমার হচ্ছে 33 থেকে 35,000, ঠিক আছে। তো এবার গভর্নমেন্ট হলো, গভর্নমেন্টের পরে আরও অনেক লাইন আছে, এমএসসি করতে পারো তুমি, প্রফেশনাল লাইনে যেতে পারো, ঠিক আছে। এই প্রফেসর লাইনে তুমি যেতে পারো, ওখানেও একটা তোমার আলাদা স্যালারি দেয়। এবার বিএসসি নার্সিংয়ের পরে তুমি টিউটার লাইনেও যেতে পারবে, তো টিউটার লাইনেও করার পরে সেখানেও তোমার একটা আলাদা প্যাকেজ। এমএসসি করার পরে তুমি প্রফেসর ডাইরেক্ট বা প্রিন্সিপাল যেটাকে বলে সেটাও তুমি হতে পারো। তারপর এখন এরকমও আছে কি যে এয়ার হোস্টেসদেরকে ট্রেনিং দেয় যারা কি এমার্জেন্সি পারপাসে তুমি কি করবে, চাইল্ড বার্থ বলো বা সিপিআর বলো, শুধু ওই দুটো জিনিস তোমাকে পড়াতে হবে, সেখানে তোমার 60 থেকে 70,000 স্যালারি, ঠিক আছে। তো তুমি যদি শুধু একটা বেসিসে জাজ করবে কি প্রাইভেটে তো এত কম স্যালারি, সেটাতে তুমি কখনোই এগোতে পারবে না, ঠিক আছে। তো তুমি আরও মানে নিজের কি বলে টার্গেটটাকে হাই রাখো কি আমি ওই জায়গাতে যাব, আমার ওরকম স্যালারি প্যাকেজ চাই, তাহলে তুমি দেখবে কি তোমার স্যালারিটা কখনোই কম লাগবে না। সো এবার আমি সমিলির কাছ থেকে জানতে চাইবো যে তোমার ফিউচারে কি ইচ্ছা আছে, মানে তুমি কি হায়ার স্টাডিজ করতে চাও না কি ইচ্ছা আছে ওটা একটু বলো। ফিউচারে অ্যাকচুয়ালি অনেক কিছুই মাথায় চলে কি করব কি না করব, কিন্তু এখন যেহেতু আমি একটা কাজে আছি তো আমি কিছু ভাবতে পারছি না, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে আমি কিছু ভেবে রেখেছি, সেটা হচ্ছে কি আমি ফার্দার স্টাডি করতে চাই, ঠিক আছে। এমএসসিটা আমি কমপ্লিট করব, এমএসসি কমপ্লিট করার পরে আমি সেরকম হলে টিউটার লাইনে চলে যাবো, কারণ কি সারাক্ষণ এই যে ডিউটি, ক্লিনিক্যাল ডিউটি করাটাও খুব টাফ, মানে সারাক্ষণ দাঁড়িয়ে ডিউটি করতে হয়, বাপরে একটা টাইমও প্রাইভেটে তো বসতেও টাইম পাবো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মানে এমএসসি করার পরে টিউটার লাইনে যাওয়ার ইচ্ছা আছে। তাছাড়াও মানে দেখি অনেক কিছুই লাইন আছে, তো আগে এমএসসিটা করি, এটাই এখন ভেবে রেখেছি। ওকে ওকে। সো ভিডিও কনক্লুড করার আগে এটাই তোমার কাছ থেকে জানতে চাইবো যে ফাইনাল মেসেজ ফর নিট 2025 অ্যাসপিরেন্ট। মেসেজ আমি এটাই দেবো কি কেউ কারোর যদি এমবিবিএস ক্র্যাক না হচ্ছে, ঠিক আছে, তো ডিমোটিভেটেড কেউ হয়ে যাও না। আমি হয়ে গেছিলাম, ঠিক আছে, কিন্তু আমি তো ওখান থেকে বেরিয়ে এসেছি। তো আমি এটাই বলবো কি এখন তোমাদের কাছে আরও অনেক অপশন আছে, বিএইচএমএস, বিএএমএস, বিএসসি নার্সিং একটা খুবই ভালো অপশন স্টুডেন্টসদের জন্য। তো আমি এটাই বলবো কি তোমরা মানে ডিমোটিভেট হয়ে যাও না, তোমরা টার্গেট নিজের রাখবে আর ওটাতে তোমরা স্ট্যান্ড করবে, ঠিক আছে। প্রত্যেকটা কোর্সই ভালো, তোমরা যদি ওটাতে হার্ট অ্যান্ড সোল দিয়ে তোমরা কাজ করো তাহলে তোমরা 101% ওতে সাকসেসফুল হবেই। থ্যাংক ইউ ডক্টর মালিক ফর গিভিং মি দিস অপরচুনিটি। আর এরকম আরও ভিডিওস আসবে, আপনারা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অলে প্রেস করে দেবেন। এবং হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আপনাদের নার্সিং রিলেটেড কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন, হয়তো আমি ওটা ক্লিয়ার আউট করে দেবো, নাহলে আমি নার্স সমিলিকে বলবো ওরা যাতে তোমাদের যে কোনো ডাউট আছে ওরা যেন ক্লিয়ার করে দেয়, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে, ততদিন খেয়াল রাখবেন। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।